আসলে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে, একে তো বাংলাদেশের যে সামরিক বাজেট সেইটা পাকিস্তান ভারতের চাইতেও অনেক কম। আমি যদি বলি পাকিস্তানের বাজেট হচ্ছে প্রায় $9 বিলিয়ন মতো, যদিও বা আজকে পাকিস্তানের রুপি অনেক বাংলাদেশের চাইতে কম, মানে বাংলাদেশের 100 টাকা নিয়ে গেলে পাকিস্তানে প্রায় 200 রুপির মতো হয়। আজকে আমরা তাদের রিজার্ভ নিয়ে হাসাহাসি করতেছি, আর কোনো কিছু নিয়ে হাসাহাসি করছি, কিন্তু 2024 সালে তাদের বাজেট ছিল সামরিক খাতে প্রায় $9 বিলিয়ন। আর $9 বিলিয়ন তারা 25 থেকে 26% এয়ার ডিফেন্স মানে এয়ারফোর্সের পেছনে ব্যবহার করেছে, 25 থেকে 26%। আর সেখানে বাংলাদেশের সামরিক খাতে ব্যয় ছিল $3 থেকে 4 বিলিয়ন, যেটা বাংলাদেশ অনুযায়ী আমরা বেশি বলতে পারি, যেখানে আমাদের বাজেটের মাত্র 1.5% শিক্ষা খাতে যায়। সেই জায়গায় যদি 3 থেকে 4 বিলিয়ন ডলার, প্রায় 40,000 কোটি টাকার মতো বাংলাদেশ সরকার সামরিক খাতে ইনভেস্ট করে, তাহলে যেখানে 40,000 কোটি টাকার মতো ইনভেস্ট হয়, সেখানে আসলে কত হাজার কোটি টাকার লোপাট হয়, এবং সেটা কয়টা আসলে বাইরে আসে, কোটি টাকার বাস্তবে সামগ্রী ক্রয় করা হয়। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যদি বলি আমেরিকার কথা বলি, আমেরিকার বাজেট প্রায় সামরিক খাতে বাজেট প্রায় $800 বিলিয়ন কাছাকাছি। সেই $800 বিলিয়ন মধ্যে আমেরিকা ইউজ করে সামরিক মানে এয়ারফোর্সের জন্য প্রায় 26%-এর মতো। তারপরে যদি রাশিয়ার কথা বলি, রাশিয়ার হচ্ছে প্রায় $166 বিলিয়ন মতো, সেটার সে 26-27% এয়ারফোর্সের পেছনে ব্যবহার করে। কিন্তু যেহেতু তার একটা বিশাল এরিয়া হচ্ছে ল্যান্ড, জমিনের, এই জন্য সে অধিকাংশ খরচ করে তার আর্মির জন্য, সামরিক খাত তার সেকেন্ড। এর বিপরীতে যদি আমরা চায়নার কথা বলি, চায়না প্রায় $266 বিলিয়ন খরচ করে সামরিক খাতে, $266 বিলিয়ন। সেইটার ওই রকম 20 থেকে 25% হচ্ছে এয়ারফোর্সের পেছনে, মানে 20 থেকে 25% এয়ারফোর্সের পেছনে, মানে মূল সামরিক খাতের খরচের। ভারত প্রায় $73 বিলিয়ন খরচ করে, আর তার এয়ারফোর্সের পেছনে খরচ করে, মানে সেনাবাহিনীগুলো বাদ দিয়ে এয়ারফোর্সের পিছনে তার স্পেসিফিক খরচ হচ্ছে 23 থেকে 25% ডলার। পাকিস্তানেরও খরচ হচ্ছে $9 বিলিয়ন, ভারতের তুলনায় অনেক কম। যেখানে ভারতের $73 বিলিয়ন, সেখানে পাকিস্তানের খরচ হচ্ছে সামরিক খাতে মাত্র $9 বিলিয়ন। কিন্তু $9 বিলিয়ন দিয়েও ভারত এবং পাকিস্তানের রিসেন্ট যে যুদ্ধ হলো, সেই যুদ্ধতে যদি আমরা নিরপেক্ষ বিবেচনার দিক থেকে কথা বলি, তাহলে আমরা এটাই বলবো যে পাকিস্তান ভারতকে এক প্রকার নাকানি চুবানি খাইয়েছে। যেখানে ভারত ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে, তারপর রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে, সেগুলো সব কিছু ব্যবহার করে পাকিস্তানের সাথে আসলে সে খুব একটা পেরে ওঠেনি। তার বিপরীতে বাংলাদেশ $2 থেকে 3 বিলিয়ন খরচ করে। পাকিস্তানের চাইতে অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানের চাইতে সামরিক খাতে কম ব্যয় করে। আর এই পুরো ব্যয়ের যেটা সবচেয়ে মজাদার বিষয়, সবচেয়ে মজাদার অংশ, সেটা হচ্ছে যে পাকিস্তান, ভারত সহ পুরো পৃথিবীর সামরিক বাজেটের মূল একটা খরচ হচ্ছে এয়ারফোর্সের পিছনে, মানে মূল সবচেয়ে বেশি খরচ তারা করে এয়ারফোর্সের পিছনে। আর সেখানে বাংলাদেশে এয়ারফোর্সের পিছনে সবচেয়ে কম খরচ করা হয়। বাংলাদেশের আর্মির পিছনে খরচ হয়, এয়ারফোর্সের পিছনে খরচ হয়। তথ্য দিয়ে রাখি যে এয়ারফোর্সের পিছনে যদি এত কম খরচ হয়, তো তার মধ্যে আবার আরেকটা বিষয় কি, যে অপচয় এবং দুর্নীতির বিষয়ের মধ্যে একটা মজার তথ্য দিয়ে রাখি, যে গোফ রাখার জন্য ভাতা প্রদানের ব্যবস্থা আছে। গোফ রাখার জন্য ভাতা প্রদানের ব্যবস্থা আছে, মানে অর্থ খরচ করার কোথাও জায়গা নাই, তখন অর্থ কোথায় খরচ করতে হবে, প্রকৃত জায়গায় খরচ না করে কোথায় খরচ করা হচ্ছে, এই তথ্যটা হয়তো অনেকেই জানবে না। তারপরে বিভিন্ন অনুষ্ঠানের নামে এবং যত নিম্ন লেভেলের কর্মকর্তা আছে বা সাধারণ সৈনিক আছে, তাদেরকে সেই সমস্ত বড় অফিসারদের বউ, ছেলে, মেয়ে, তাদের বিভিন্ন অনুষ্ঠান, সেগুলোতে উপস্থিত হওয়া, গার্ড দেওয়া, জাস্ট এই সমস্ত কাজই বেশিরভাগ লাগিয়ে রাখা হয়, মানে যারা নিম্ন স্তরের সাধারণ যারা সৈনিক আছে। এটা তো তাদেরকে গরুর মতো খাটানো, দাসের মতো ব্যবহার করা হয়। এখানে শুধু এটা না, আসলে আজকে কথা বলতে আসছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ এয়ারফোর্স এবং নৌবাহিনীর ভেতরে এরকম অসংখ্য তথ্য আছে, যেগুলো মানুষ হয়তো দেশের স্বার্থে বাইরে আনে না, এবং অনেক সেনাবাহিনীর সদস্য হয়তো কষ্টের স্বার্থে বা নিরাপত্তার স্বার্থে বাইরে আনে না। কিন্তু এখানে একটা বিশাল শ্রেণী আছে, বিশেষ করে যেটাকে আমরা পদাতিক বাহিনী বলতে পারি বা নিম্ন স্তরের কর্মী বলতে পারি, তাদেরকে তুমি যেটা বললা, মানে এই সার্ভিসগুলোতে কমিশন প্রাপ্ত নয় আর কি, কমিশন প্রাপ্ত নয়, তাদেরকে এই সার্ভিসগুলোর পিছনে বেশি ব্যবহার করে। এবং এগুলোতে খরচ দিয়ে রেখে যে যেখানে গোফ রাখার জন্য ভাতা প্রদান করা হচ্ছে, এবং বিভিন্ন দিবস, অনুষ্ঠান, সংস্কৃতি বা বড় বড় অফিসারদের ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন, তাদের গাড়ি বাড়ি, এগুলো দেখাশোনার জন্য তাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে। সেখানে একজন সাধারণ সৈনিক যদি দাঁড়িয়ে রাখতে চায়, তাহলে তাদের জন্য NR 1206-এর যে আইন, সে আইন দিয়ে দাঁড়িয়ে রাখার জন্য অন্তত 4-5 জায়গায় পারমিশনের জন্য যেতে হয়, এবং দেখা যাচ্ছে দাড়ি সে তার ইচ্ছা মতো লম্বা বা বড় করতে পারবে না।
তাহলে একদিকে যেমন তারা দুর্নীতি করে অজায়গায় অকেজো জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছে এবং দুর্নীতি করতেছে, ঠিক সাধারণ মুসলমান যারা সৈনিক হিসেবে যোগ দিয়েছে তাদেরকে দাসের মতো খাটাচ্ছে। আবার ওই সমস্ত সাধারণ মুসলমানেরা যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে, সেই ধর্মীয় স্বাধীনতা পালনের ন্যূনতম সুযোগও নাই। এবং কয়দিন আগে ফেসবুকে একটা আমরা পোস্ট করেছিলাম একজনের, যে মিসাইল নিয়ে গবেষণা করতে চেয়েছিল বাংলাদেশে। শরীফ আবু হায়াত উপু ভাই তার তো ওই মিসাইল নিয়ে গবেষণা করতে চাইবে, সে MISTর একজন স্টুডেন্ট বা MISTতে পড়তো। তো তার পিছনে এত পরিমাণ গোয়েন্দা নিযুক্ত করা হয়েছে যে যেন বাংলাদেশ মিসাইলে স্বয়ংসম্পূর্ণ না হতে পারে বা এই ধরনের নলেজ যেন অর্জন না করতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের ব্যাপক ভূমিকা আছে। আর এই সমস্ত বর্তমান বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের একটা বড় যোগাযোগ আছে পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের সাথে, এবং সেখানে বিভিন্ন প্রশিক্ষণের নামে যাতায়াত, ঘোরাফেরা, বিভিন্ন ট্যুর, এগুলো দিয়ে তাদের ব্রেনকে কবজা করা এবং তাদের মধ্যে এক প্রকার মনস্তাত্ত্বিক গোলামি তথা পার্শ্ববর্তী দেশ। কেন বাংলাদেশ আসলে কাকে শত্রু মনে করে সে সামরিক বাজেট বাড়াবে? এটা চোখ বন্ধ করলেই খুব ভালো জানার বিষয় যে তিন দিকে যার সীমানা বেশি তাকে শত্রু মনে করে তাকে সামরিক বাজেট বাড়াতে হবে। সে আমার শত্রু না হলেও তাকে শত্রু মনে করে বাজেট বাড়াতে হবে। সেই জায়গায় মনস্তাত্ত্বিক গোলামি ঢুকিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে এখানে ভারতের পক্ষ থেকে বাজেট আছে, যে এই দেশের সামরিক কর্মকর্তারা বিভিন্ন কিছু শিখতে, ঘুরতে, ট্যুর দিতে, ওই দেশে ঈদের মার্কেট করতে, দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের যে ফ্লাইট লেফটেন্যান্ট যে তৌকির ইসলাম মারা গেছে তার ট্রেনিংও কিন্তু ভারতে হয়েছে, তারও একটা অংশের ট্রেনিং সে কিন্তু ভারতে গ্রহণ করেছে। তো এই মনস্তাত্ত্বিক গোলামির কারণে কিন্তু বাংলাদেশ না এখন পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পেরেছে। এয়ার ডিফেন্স সিস্টেমে বাংলাদেশের না কিছু আছে, না কোনো উন্নত মানের রাডার সিস্টেম, না বাংলাদেশ ফাইটার জেটে 4th জেনারেশন অথবা 5th জেনারেশন, যেখানে আমেরিকা 6th জেনারেশনের স্টিলথ রাডার সে ফাইটার ব্যবহার করতেছে। ইরানের ওই যে B2 বম্বার বিমান দিয়ে যে ইরানের এটা ধ্বংস করা হলো, সেই জায়গায় তুরস্ক অথবা পাকিস্তান অথবা ইরান তারা অনেক ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে। আজকে যেখানে এই একটা দুর্ঘটনা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই, সেখানে যদি প্রি প্ল্যান করে পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশের উপর এরকম আক্রমণ করে, যে সেটা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর আছে, আমরা এটা এই আস্থা রাখতে পারি? শুধু এই কথার সাথে আমি কয়েকটা মজার কথা অ্যাড করি। সেটা হচ্ছে যে তুমি তো বাইরে ট্রেনিং দিতে যাওয়ার কথা বললা, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি যে বিষয়টার উপরে, মানে এয়ারফোর্স বা এয়ার ডিফেন্স বা মিলিটারির যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলোতে কোনো পড়াশোনা হয় না। এবং সবচেয়ে মজার আরও একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাটা শিল্প হিসেবে গড়ে ওঠেনি। শিল্প মানে বাংলাদেশে ইন্ডাস্ট্রি আছে, কাপড়ের ইন্ডাস্ট্রি আছে, সুতার ইন্ডাস্ট্রি আছে, কিন্তু বাংলাদেশে কোনো অস্ত্র শিল্প নাই। আছে একদম ন্যূনতম সীমিত পর্যায়ে, হয়তো প্রাইভেট কোনো অস্ত্র শিল্প নাই। এর বিপরীতে যদি আমরা পাকিস্তানে দেখি, মানে যেহেতু আসলে আমাদের মাঝে চেতনাবোধটা বেশি, তো 71-এর চেতনা আমরা বেশি লালন করি, তো আমি 71-এর চেতনার জায়গা থেকেই কথা বলতেছি। যাদের মানে সকাল সন্ধ্যা, সেটা আগে তো আওয়ামী লীগ রাজাকার বলতো, এখন বিএনপি তাদের ছোট ভাই রাজাকার বলতেছে। তো যেই স্লোগানটাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে আগেও রাজনীতি করেছি, এখনও আর এক দল রাজনীতি করার চেষ্টা করতেছে, আমি তাদেরই উদাহরণ দিচ্ছি। পাকিস্তানে বাংলাদেশের চাইতে মানে বাংলাদেশে তো নাই প্রাইভেট অস্ত্রশিল্প, পাকিস্তানে সেই জায়গায় অসংখ্য প্রাইভেট অস্ত্রশিল্প আছে। এবং এখানে আর একটা কথা আসলো, এয়ার ডিফেন্স সিস্টেম। তুমি MiG-20 আমেরিকার যে B2 স্টিলস বিমান ব্যবহার করার কথা বললাম, আমি এখানে 3টা যুদ্ধের উদাহরণ দিই, যে ভারত এবং পাকিস্তানের ভেতরে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা কিন্তু বিমানের ছিল, আকাশের যুদ্ধ ছিল, ড্রোন ছিল, বিমান ছিল, হ্যাঁ, মানে বিমান বাহিনীর যুদ্ধ ছিল, এয়ারফোর্সের যুদ্ধ ছিল। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ ছিল, সেটাও এয়ারফোর্সের যুদ্ধ ছিল। এবং এখানে চমৎকার কথা বলি, সেটা হচ্ছে যে ইরান প্রায় 534টা, প্রায় 550-এর মতো মিসাইল হামলা করেছে ইসরায়েলে। তার মধ্যে 34টা থেকে 35টার মতো বিমান মিসাইল শুধু ইসরায়েলে গিয়ে হামলা করতে পেরেছে। অর্থাৎ 94% বিমান ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছে। মিসাইল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত, হ্যাঁ, আয়রন ডোম, আরো তাদের আরো একটা আছে, একটা হচ্ছে ডেভিড, কয়েক স্তরের আছে। তো সেগুলো তারা প্রতিহত করেছে। এবং আমেরিকা তার মূল বাজেট রাখতেছে এয়ারফোর্সের পেছনে। এবং অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করতেছে, সেই যুদ্ধেও ইউক্রেন
যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে সেটাও হচ্ছে তারা ইসরায়েলের একটা ডিফেন্স সিস্টেম আছে, সেই ডিফেন্স সিস্টেমটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে, যেটাকে তারা বলতেছে ডেভিড কি যেন, এটা আমার মনে আসতেছে না, সেটা তারা ব্যবহার করতেছে। তো ইউক্রেনও এই যুদ্ধে এয়ার ডিফেন্সটাকে মূল মনে করতেছে। তাহলে সারা পৃথিবীতে যে যুদ্ধ মূলত চলতেছে, সেই যুদ্ধ মানে আগামীর যুদ্ধ যদি আমি বলি, তাহলে আগামীর যুদ্ধ পদাতিক বাহিনী বা সেনাবাহিনী বা আর্মির চাইতে বেশি নির্ভর করবে এয়ার ফোর্সের উপরে, এটা দিয়ে শুরু হবে। আর সেইটা যদি আমরা বিবেচনা করি, তো তার বিপরীতে বাংলাদেশে এয়ার ফোর্সে কিছু নাই বললেই চলে। এখানে তিনটা জিনিস আমরা সামারি করতে পারি। 1 নম্বর হচ্ছে যে ফাইটার জেট, 2 নম্বর হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, 3 নম্বর হচ্ছে রাডার। এয়ার ডিফেন্সের মধ্যে রাডার আসবে, 3 নম্বর হচ্ছে ড্রোন। তো এই তিনটে জিনিসকে সামনে রেখে আমরা যদি বলি ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধ, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বা ইন ফিউচারের যুদ্ধ, তো আমার মনে হয় তিনটেতেই বাংলাদেশ অনেক দুর্বল অবস্থায় আছে। ফাইটার জেটও অনেক পিছিয়ে আছে, এয়ার ডিফেন্স সিস্টেম তথা তার নিজস্ব আকাশকে সে রক্ষা করবে সেটা তো অনেক দুর্বল অবস্থায় আছে। আর 3 নম্বর যদি বলি ড্রোন, তাহলে হয়তো ইদানিং লাস্ট তুরস্ক থেকে কিছু কামিকাজি ড্রোন নাকি একটা ড্রোন বাংলাদেশ কিনেছে, ওইটা ছাড়া আসলে ড্রোনে তেমন কোনো অগ্রগতি বাংলাদেশের নাই। আর এয়ার ডিফেন্স এবং ফাইটার জেট একদম বেকার অবস্থা আর কি, আমরা যদি একদম স্বাভাবিক ভাষায় বলি। চীন থেকে আমাদের দেশের সরকার একটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল, যেটা হচ্ছে FM-90, স্বল্প পাল্লার একটা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তার লিমিটেশন হচ্ছে 7 মিটার থেকে মানে 15 কিলোমিটার পর্যন্ত, সেটা আসলে গণনার মধ্যে পড়ে, আমি এটা 15 কিলোমিটার পর্যন্ত আর কি। আমি শুধু একটু বলি যে এর বিপরীতে S-400 যেটা রাশিয়ার S-400 এর কিলোমিটার হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত, মানে হ্যাঁ 400 কিলোমিটার দূরের কোনো 400 কিলোমিটার দূরে যদি কোনো মিসাইল আসে সেটাতে সে ডিটেক্ট করতে পারে এবং সেটাতে সে হামলা করতে পারে, পাল্টা সে হামলা করতে পারে। এবং বর্তমান পৃথিবীর আসলে প্রতিযোগিতাটাই চলছে এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে। মানে বর্তমান পৃথিবীতে যারা যেটা করার চেষ্টা করতেছে, তাদের চেষ্টার মূল একটা অংশ হচ্ছে, যেমন চায়না বললো যে স্টিলথ যে ফাইটার জেট, যেটা রাডারকে ফাঁকি দিতে পারে আমেরিকার, সেটাকে ধরার মতো প্রযুক্তি চায়না তৈরি করে ফেলেছে। এটা বলছে কোয়ান্টাম ডিফেন্স সিস্টেম, কোয়ান্টাম ফিজিক্স দিয়ে হয়তো, হ্যাঁ এটা ফিজিক্স দিয়ে তৈরি করেছে। এটা চলমান একটা প্রজেক্ট, পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং এখন প্রজেক্ট হচ্ছে কোয়ান্টাম প্রজেক্ট বা কোয়ান্টাম কম্পিউটারিং এর ক্ষেত্রে বলতে পারি, ফিজিক্সকে সামনে রেখে সামনের দিকে আগানো। এটা অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতী অংশ নিয়ে কাজ করা। জি, তো সব মিলিয়ে আমরা যদি এয়ারফোর্সের উপরে আমাদের কথাটুকু টানি, তো অন্যদের আমরা যে জায়গায় বলছিলাম আর কি, কথাটা একটু এলোমেলো হয়ে গেল। ডিফেন্স সিস্টেমে আমাদের যেমন দুর্বলতা আছে, সামরিক যুদ্ধ বিমানে আমাদের তেমন দুর্বলতা আছে, এবং ড্রোনের ক্ষেত্রেও আমাদের দুর্বলতা আছে। সকল দুর্বলতাকে সামনে রেখে বাংলাদেশ সরকারের যে বাজেট এয়ারফোর্সের জন্য সেটা অনেক কম। এবং এখানে একটা মজার কথা বলি, যেটা আমি বলতে যাচ্ছিলাম শুরুতে, সেটা হচ্ছে যে সবাই এয়ারফোর্সে বাজেট দিচ্ছে, বেশি করতেছে, আর বাংলাদেশে এয়ারফোর্সের বাজেট হচ্ছে সেনাবাহিনীর মানে সামরিক খাতের বাজেটের মধ্যে সবচেয়ে কম অংশ পায় আসলে এয়ারফোর্স। আসলে কার ভয়ে, কার ইশারায় বাংলাদেশ আসলে এয়ারফোর্সের সবচেয়ে কম বাজেট রেখেছে? এবং একটা মজার বিষয়, বাংলাদেশ একসময় রাশিয়ার কাছ থেকে একটা ট্রেনিং বিমান কেনার চেষ্টা করেছিল, ফাইটার জেট, যেটার মূল উদ্দেশ্য ছিল মানে ওইটা যদি কেউ ট্রেনিং নেয়, এটা হচ্ছে তাদের ভাষায় 130, রাশিয়ার ভাষায় কি যেন বলে এটাকে। তো সেটাতে ট্রেনিং দিলে যেটা সুবিধা হয় যে ওই বিমানে ট্রেনিং দেওয়ার পরে রাফায়েল বা F-60 এরকম যে কোনো ধরনের বিমান ওই পাইলট পরিচালনা করতে পারে। এই প্রযুক্তি বাংলাদেশ মানে এইটার প্রতি বাংলাদেশ 15-16 সালের দিকে আগ্রহ দেখালেও বাংলাদেশ এরপরে এই চুক্তির দিকে আর আগ্রহ দেখায় নাই। মানে কার ইশারায় আসলে চুক্তিটা বন্ধ হয়ে গেছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে বলতে আমরাও জানি এবং বাংলাদেশে আলোচনা হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নীলফামারীর যে বিমানবন্দর, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর, সামরিক বিমানবন্দর, অথচ সেই বিমানবন্দরের কোনো সামরিক বিমান ঘাঁটি, অথচ সেই বিমান ঘাঁটির কোনো কার্যক্রম নাই। তাহলে বাংলাদেশে আমি এটা বলবো যে বাংলাদেশে প্ল্যানিং বাংলাদেশের বিমান বাহিনীটাকে ডিমোটিভেটেড, অবহেলিত এবং বাধ্য করে ছোট করে রাখা হয়। আর তার বিপরীতে বাংলাদেশ যেটাতে সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশে যে জিনিসটা আমদানি করা হয়েছে এবং বাংলাদেশ যেটাতে সারা পৃথিবীর চেয়ে এগিয়ে আছে, সেটা হচ্ছে চেতনার ব্যবসা আর রাজনীতি, সভাপতি, সহসভাপতি, ছাত্রনেতা, চাঁদাবাজি, দুর্নীতি। আসলে 53 বছর একটা বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে সর্বোচ্চ স্থান অধিকার করেছে যদি আমরা বলি।
এবং এটাই যদি বাংলাদেশের সফলতা যদি আমরা বলি, তাহলে এই 53 বাংলাদেশের 53 বছরে আমাদের সফলতা হচ্ছে 71 চেতনা, এর বাইরে আর কোনো কিছু নাই। এই জায়গায় আসলে আমরা যাকেই পরিষ্কার করার চেষ্টা করি না কেন, বাংলাদেশে যারাই 53 বছরে ক্ষমতায় এসেছে তারা সবাই বাংলাদেশের এয়ারফোর্সের দুর্বলতার জন্য দায়ী, এবং তারা সবাই বাংলাদেশের 34 বছরের 32টা বিমান দুর্ঘটনার জন্য দায়ী, তারাই বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমে সবচেয়ে দুর্বল থাকার জন্য দায়ী। আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি, আমি এখানে বলি, আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতেছে, তাই এই বিষয়গুলো আসতেছে। যদি আজকে দলীয় সরকার থাকতো তাহলে আজকে ওই বিষয়গুলো আসতো না। এবং বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি, কেন মানে এয়ার ডিফেন্স সিস্টেমে বা বাজেট কেন বাড়াতে পারতেছে না, বা যেটা তুমি বললা যে এগুলোতে কেন আসলে সামনের দিকে আগানো যাচ্ছে না, কোন ইঙ্গিত বা কোন আকার বা কোন প্রবলেম, সেটা যে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি। এই জায়গা থেকে যদি বাংলাদেশ বের হতে চায়, তাহলে বাংলাদেশকে চায়না এবং পাকিস্তান এবং তুরস্ক, এই যে বেল্টটা আছে, এই বেল্টের সাথে তার সামরিক সক্ষমতা, সামরিক যোগাযোগ এবং সামরিক চুক্তি বাড়াতে হবে। এবং এটাতে আসলে কারো কথায় কান দেওয়া যাবে না, এটা নিজস্ব স্বাধীনতার জন্য এটা জরুরি। এটা কারো কথা কান দিয়ে এটাতে পিছিয়ে থাকলে এখানে আসলে মানে আমি বলি এটাও আসলে চেতনার সমস্যা থেকেই শুরু। মানে আমাদের দেশের মানুষ কেন এটা মনে করে যে ভারত আমাদের বন্ধু, ঠিক আছে, ওকে, ভারত আমাদের বন্ধু, 71-এ ভারত আমাদেরকে সাহায্য করেছে, ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম যে ভারত 71-এ আমাদেরকে সহযোগিতা করেছে, তারা আমাদের বন্ধু, ঠিক আছে, অন্ধ হয়েই মেনে নিলাম। কিন্তু এর মানে কি এইটা যে আমরা আমাদের সামরিক খাতে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না, বা এর মানে কি এইটা যে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না? এই জায়গায় কেন আমাদেরকে ভারতের কথা শুনতে হবে? 71-এ ভারতের পক্ষ থেকে একটা 7 দফা চুক্তি করা হয়েছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের সাথে। যে চুক্তির মধ্যে একটা দফা ছিল যে বাংলাদেশের নিজস্ব স্বাধীন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের মিলিশিয়া টাইপ কিছু সীমিত অস্ত্রের ব্যবহারের বাহিনী থাকবে যারা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করবে। আর বাংলাদেশের পুরো পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের পুরো সামরিক সিস্টেম পার্শ্ববর্তী দেশ দেখবে। তাহলে যেহেতু ওই সময় থেকে তাদের এই মেন্টালিটি ছিল, সুতরাং এটা তো তারা কন্টিনিউয়াস চাপাতেই থাকবে। এবং সবচেয়ে যে বিষয়গুলো অসন্তুষ্টির যে বিষয়গুলো এসেছে, সেই বিষয়গুলো তো স্পষ্ট যে আসলে ভারত চায় না, আমাদের দাদা বাবুরা চায় না যে আমরা শক্তিশালী হই সামরিক দিক থেকে আমাদের, এবং আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন হোক, এটা তারা কোনোভাবেই চায় না। এবং এখানে কথা আসলো, তাই বলি, এই যে আমাদের পাশের মায়ানমার, যদি মায়ানমারের সামরিক খাতের কথা বলা হয়, আমাদের সামরিক খাতে বাজেট হচ্ছে 699 কোটি টাকা, 699 কোটি মার্কিন ডলার। সেখানে মায়ানমারের সামরিক খাতে ব্যয় হচ্ছে 270 কোটি মার্কিন ডলার। মানে তারা আমাদের চাইতে অর্ধেক ব্যয় করে। অথচ আমি যদি নৌজাহাজের কথা বলি, তাহলে মায়ানমারের কাছে নৌজাহাজ আছে 362টা, তার মধ্যে যুদ্ধ জাহাজ আছে 362টার মধ্যে 238টা, আর সেখানে বাংলাদেশের যুদ্ধ জাহাজ আছে 190টা, আর তার মধ্যে যুদ্ধ করতে পারবে এরকম যুদ্ধ জাহাজ আছে 145টা। আমরা যদি রকেট প্রজেক্টের কথা বলি, তাহলে মায়ানমারের কাছে রকেট আছে 580টা, আর বাংলাদেশের কাছে সেই জায়গায় রকেট ছোড়ার মতো যন্ত্র আছে হচ্ছে 70টা। তারপরে আমরা যদি বলি যে বাংলা ট্যাঙ্কের কথা যদি বলি, তাহলে মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে 320টা, বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে 320টা, আর মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে প্রায় 700টা। এর বিপরীতে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাংলাদেশে আবার সাজোয়া যান, মানে সামরিক বাহিনী যে সাজোয়া যান, এইটা আবার মায়ানমারের চাইতে বাংলাদেশের সংখ্যা বেশি। কিভাবে, কেন, এটা লজিক, মানে কি কারণে বেশি, সেটা আসলে আল্লাহ ভালো জানে। মায়ানমারের যুদ্ধ বিমান আছে, আমি একটু বলি, মায়ানমারের যুদ্ধ বিমান আছে 293টা, আর আমাদের যুদ্ধ বিমান আছে 216টা। ওদের হেলিকপ্টার আছে 80টা, আমাদের হেলিকপ্টার আছে 73টা। আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ানমারের সামরিক বাজেট আমাদের বাজেটের চাইতে অর্ধেক। তারপরেও এটা আমাদের চাইতে, যদিও তুলনার জায়গা না, কিন্তু তারপরেও তারা আমাদের চাইতে এগিয়ে। আমাদের সাথে যদি মায়ানমারের তুলনার এই অবস্থা হয়, এটা সামারি করে ফেলি যে এই পর্বের শেষটা আসলে সামারি আমরা কি করতে পারি। এই পর্বের শেষটা আমি এভাবেই বলতে পারি যে, প্রথম যদি বলি, একটু খোঁটা দিয়েই বলি, আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো চেতনা শক্তি নাই। আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো শক্তি নাই, চেতনা শক্তির বাইরে আমাদের অন্য কোনো শক্তিই নাই। আর সেকেন্ড যদি কথা বলতে চাই, ভারত যদি কালকেই চায়, এখনই যদি চায়, সে বাংলাদেশের যে কোনো স্থাপনায় হামলা করবে, সে হামলা করতে পারে। এটা তার কাছে অনটুয়ের ব্যাপার। বাংলাদেশের এই ধরনের হামলা ট্যাকেল দেওয়ার কোনো যোগ্যতা নাই এবং কোনো ক্ষমতাই নাই।